নমস্কার, সবাইকে প্রাণের কবি চ্যানেলে স্বাগত জানাই। গোরা উপন্যাসটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে রাখবেন। গোরা যখন মধ্যাহ্নে খাইতে বসিল, আনন্দময়ী আস্তে আস্তে কথা পারিলেন। আজ সকালে বিনয় এসেছিল, তোমার সঙ্গে দেখা হয়নি? গোরা খাবার থালা হইতে মুখ না তুলিয়া কহিল, হ্যাঁ হয়েছিল। আনন্দময়ী অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রইলেন। তারপর কহিলেন, তাকে থাকতে বলেছিলুম, কিন্তু সে কেমন অন্যমনস্ক হয়ে চলে গেল। গোরা কোনো উত্তর করিল না। আনন্দময়ী কহিলেন, তার মনে কি একটা কষ্ট হয়েছে গোরা। আমি তাকে এমন কখনো দেখিনি। আমার মন বড় খারাপ হয়ে আছে। গোরা চুপ করিয়া খাইতে লাগিল। আনন্দময়ী অত্যন্ত স্নেহ করিতেন বলিয়াই গোরাকে মনে মনে একটু ভয়ও করিতেন। সে যখন নিজে তাহার কাছে মন না খুলিত, তখন তিনি তাহাকে কোনো কথা লইয়া পীড়াপিড়ি করিতেন না। অন্যদিন হইলে এইখানে চুপ করিয়া যাইতেন, কিন্তু আজ বিনয়ের জন্য তাহার মন বড় বেদনা পাইতেছিল। তিনি বলিলেন, দেখো গোরা, একটি কথা বলি, রাগ করো না। ভগবান অনেক মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু সকলের জন্য কেবল একটিমাত্র পথ খুলে রাখেননি। বিনয় তোমাকে প্রাণের মতো ভালোবাসে, তাই সে তোমার কাছ থেকে সমস্ত সহ্য করে, কিন্তু তোমারই পথে তাকে চলতে হবে। এ জবরদস্তি করলে সেটা সুখের হবে না। গোরা কহিল, মা, আর একটু দুধ এনে দাও। কথাটা ওইখানেই চুকিয়া গেল। আহারান্তে আনন্দময়ী তাহার তক্তপোষে চুপ করিয়া বসিয়া সেলাই করিতে লাগিলেন। লক্ষ্মিয়া বাড়ির বিশেষ কোনো ভৃত্যের দুর্ব্যবহার সম্বন্ধীয় আলোচনা আনন্দময়ীকে টানিবার বৃথা চেষ্টা করিয়া মেঝের ওপর শুইয়া পড়িয়া ঘুমাইতে লাগিল। গোরা চিঠিপত্র লিখিয়া অনেক সময় কাটাইয়া দিল। গোরা তাহার উপর রাগ করিয়াছে। বিনয় তাহা আজ সকালে স্পষ্ট দেখিয়া গিয়াছে। তবু যে সে এই রাগ মিটাইয়া ফেলিবার জন্য গোরার কাছে আসিবে না, ইহা হইতেই পারে না জানিয়া সে সকল কর্মের মধ্যেই বিনয়ের পদশব্দের জন্য কান পাতিয়া রহিল। বেলা বহিয়া গেল, বিনয় আসিল না। লেখা ছাড়িয়া গোরা উঠিবে মনে করিতেছে। এমন সময় মহিম আসিয়া ঘরে ঢুকিলেন। আসিয়াই চৌকিতে বসিয়া পড়িলেন। মহিম কহিলেন, শশীমুখীর বিয়ের কথা কিছু ভাবছ গোরা? এ কথা গোরা একদিনের জন্য ভাবে নাই, সুতরাং অপরাধীর মতো তাহাকে চুপ করিয়া থাকিতে হইল। বাজারে পাত্রের মূল্য যে কিরূপ চড়া এবং ঘরে অর্থের অবস্থা যে কিরূপ অসচ্ছল, তাহা আলোচনা করিয়া গোরাকে একটা উপায় ভাবিতে বলিলেন। গোরা যখন ভাবিয়া কিনারা পাইল না, তখন তিনি তাহাকে চিন্তা সংকট হইতে উদ্ধার করিবার জন্য বিনয়ের কথাটা পারিলেন। এত ঘোরাফেরা করিবার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মহিম গোরাকে মুখে যাই বলুন মনে মনে ভয় করিতেন। এ প্রসঙ্গে বিনয়ের কথা যে উঠতে পারে, গোরা তাহা কখনো স্বপ্নেও ভাবে নাই। বিশেষত গোরা এবং বিনয় স্থির করিয়াছিল তাহারা বিবাহ না করিয়া দেশের কাজে জীবন উৎসর্গ করিবে। গোরা তাই বলিল, বিনয় বিয়ে করবে কেন? মহিম কহিলেন, এই বুঝি তোমাদের হিঁদুয়ানি? 1000 টিকি রাখো আর ফোঁটা কাটো সাহেবিয়ানা হাড়ের মধ্যে দিয়ে ফুটে ওঠে। শাস্ত্রের মতে বিবাহটা যে ব্রাহ্মণের ছেলের একটা সংস্কার, তা জানো না? মহিম এখনকার ছেলেদের মতো আচার লঙ্ঘনও করে না, আবার শাস্ত্রের ধারও ধারে না। হোটেলের খানা খাইয়া বাহাদুরি করাকেও তিনি বাড়াবাড়ি মনে করেন। আবার গোরার মতো সর্বদা শ্রুতি স্মৃতি লইয়া ঘাঁটাঘাঁটি করাকেও তিনি প্রকৃতস্থ লোকের লক্ষণ বলিয়া জ্ঞান করেন না। কিন্তু জস্মিন দেশে যদাচার, গোরার কাছে শাস্ত্রের দোহাই পাড়িতেই হইল। এই প্রস্তাব যদি 2 দিন আগে আসিত, তবে গোরা একেবারেই কানে লইত না। কিন্তু আজ তাহার মনে হইল কথাটা নিতান্ত উপেক্ষার যোগ্য নহে। অন্তত এই প্রস্তাবটা লইয়া এখনই বিনয়ের বাসায় যাইবার
একটা উপলক্ষ জুটিল। গোরা শেষকালে বলিল, আচ্ছা, বিনয়ের ভাবখানা কি বুঝে দেখি। মহিম কহিলেন, সে আর বুঝতে হবে না, তোমার কথা সে কিছুতেই ঠেলতে পারবে না। ও ঠিক হয়ে গেছে, তুমি বললেই হবে। সেই সন্ধ্যার সময় গোরা বিনয়ের বাসায় আসিয়া উপস্থিত হইল। ঝড়ের মতো তাহার ঘরে প্রবেশ করিয়া দেখিল ঘরে কেহ নাই। বেহারাকে ডাকিয়া জিজ্ঞেস করাতে সে কহিল, বাবু ৭৮ নম্বর বাড়িতে গিয়াছেন। শুনিয়া গোরার সমস্ত মন বিকল হইয়া উঠিল। আজ সমস্ত দিন যাহার জন্য গোরার মনে শান্তি ছিল না, সেই বিনয় আজকাল গোরার কথা মনে করিবার অবকাশ মাত্র পায় না। গোরা রাগই করুক আর দুঃখিতই হোক, বিনয়ের শান্তি ও সান্ত্বনায় কোনো ব্যাঘাত ঘটিবে না। পরেশবাবুর পরিবারদের বিরুদ্ধে, ব্রাহ্ম সমাজের বিরুদ্ধে গোরার অন্তঃকরণ একেবারে বিষাক্ত হইয়া উঠিল। সে মনের মধ্যে প্রকাণ্ড একটা বিদ্রোহ বহন করিয়া পরেশবাবুর বাড়ির দিকে ছুটিল। ইচ্ছা ছিল সেইখানে এমন সকল কথা উত্থাপন করিবে যাহা শুনিয়া এই ব্রাহ্ম পরিবারের হাড়ে জ্বালা ধরিবে এবং বিনয়েরও আরামবোধ হইবে না। পরেশবাবুর বাসায় গিয়া শুনিল তাহারা কেহই বাড়িতে নাই, সকলেই উপাসনা মন্দিরে গিয়াছেন। মুহূর্তকালের জন্য সংশয় হইল বিনয় হয়তো যায় নাই, সে হয়তো এইক্ষণে গোরার বাড়িতে গেছে। গোরা থাকিতে পারিল না। গোরা তাহার স্বাভাবিক ঝড়ের গতিরেই মন্দিরের দিকে গেল। দ্বারের কাছে গিয়া দেখিল বিনয় বরদা সুন্দরীর অনুসরণ করিয়া তাহাদের গাড়িতে উঠিতেছে। সমস্ত রাস্তার মাঝখানে নির্লজ্জের মতো অন্য পরিবারের মেয়েদের সঙ্গে এক গাড়িতে গিয়া বসিতেছে। মূঢ়, নাক পাশে এমনি করিয়াই ধরা দিতে হয়, এত সত্বর, এত সহজে। তবু বন্ধুত্বের আর ভদ্রস্থতা নাই। গোরা ঝড়ের মতোই ছুটিয়া চলিয়া গেল। আর গাড়ির অন্ধকারের মধ্যে দিয়া বিনয় রাস্তার দিকে তাকাইয়া চুপ করিয়া বসিয়া রহিল। বরদা সুন্দরী মনে করিলেন আচার্যের উপদেশ তাহার মনের মধ্যে কাজ করিতেছে, তিনি তাই কোনো কথা বলিলেন না। ১৫তম অধ্যায়। রাত্রে গোরা বাড়িতে ফিরিয়া আসিয়া অন্ধকার ছাতের উপর বেড়াইতে লাগিল। তাহার নিজের উপর রাগ হইল। রবিবারটা কেন সে এমন বৃথা কাটিতে দিল? ব্যক্তিবিশেষের প্রণয় লইয়া অন্য সমস্ত কাজ নষ্ট করিবার জন্য তো গোরা পৃথিবীতে আসে নাই। বিনয় যে পথে যাইতেছে সে পথ হইতে তাহাকে টানিয়া রাখিবার চেষ্টা করিলে কেবলই সময় নষ্ট এবং নিজের মনকে পীড়িত করা হইবে। অতএব জীবনের যাত্রাপথ হইতে বিনয়কে এখন বাদ দিতে হইবে। জীবনে গোরার একটিমাত্র বন্ধু আছে, তাহাকেই ত্যাগ করিয়া গোরা তাহার ধর্মকে সত্য করিয়া তুলিবে। এই বলিয়া গোরা জোর করিয়া বিনয় সংস্রবকে নিজের চারিদিক হইতে যেন সরাইয়া ফেলিল। এমন সময় মহিম ছাদে আসিয়া হাঁপাইতে লাগিলেন। কহিলেন, মানুষের যখন ডানা নাই তখন এই তেতলা বাড়ি তৈরি করে কেন? ডাঙার মানুষ হয়ে আকাশে বাস করিবার চেষ্টা করিলে আকাশবিহারী দেবতার সয় হয় না। বিনয়ের কাছে গিয়েছিলে? গোরা তাহার স্পষ্ট উত্তর না করিয়া কহিল, বিনয়ের সঙ্গে শশীমুখীর বিয়ে হতে পারবে না। মহিম বলল, কেন? বিনয়ের মত নেই নাকি? গোরা কহিল, আমার মত নেই। মহিম হাত উল্টায় কহিলেন, বেশ, এ আবার নতুন ফ্যাসাদ দেখছি। তোমার মত নেই, কারণটা কি শুনি? গোরা বলল, আমি বেশ বুঝেছি, বিনয়কে আমাদের সমাজে ধরে রাখা শক্ত হবে, ওর সঙ্গে আমাদের ঘরের মেয়ের বিবাহ চলবে না। মহিম বলল, ঢের ঢের হিঁদুয়ানি দেখেছি, কিন্তু এমনটি আর কোথাও দেখলুম না। কাশি ভাটপাড়া ছাড়িয়ে গেলে তুমি দেখি ভবিষ্যৎ দেখে বিধান দাও। কোন দিন বলবে স্বপ্নে দেখলুম খ্রিস্টান হয়েছ, গোবর খেয়ে যাতে উঠতে হবে। অনেক বকাবকির পর মহিম কহিলেন, মেয়েকে তো মূর্খের হাতে দিতে পারি নে। যে ছেলে লেখাপড়া শিখেছে, যার বুদ্ধিশুদ্ধি আছে, সে ছেলে মাঝে মাঝে শাস্ত্র ডিঙিয়ে চলবেই। সেজন্য তার সঙ্গে তর্ক করো, তাকে গাল দাও, কিন্তু তার বিয়ে বন্ধ করে মাঝে থেকে আমার মেয়েটাকে কেন শাস্তি দাও? তোমাদের সমস্তই উল্টো বিচার। মহিম নিচে আসিয়া আনন্দময়ীকে কহিলেন,
মা, তোমার গোড়াকে তুমি ঠেকাও। আনন্দময়ী উদ্বিগ্ন হইয়া জিজ্ঞেস করিলেন, কি হয়েছে? মহিম বলছে, শশীমুখীর সঙ্গে বিনয়ের বিবাহ আমি একরকম পাকাই করে এনেছিলাম, গোড়াকেও রাজি করেছিলুম। ইতিমধ্যে গোড়া স্পষ্ট বুঝতে পেরেছে বিনয় যথেষ্ট পরিমাণে হিঁদু নয়। মনু পরাশরের সঙ্গে তার মতের একটু আধটু অনৈক্য হয়ে থাকে, তাই গোড়া বেঁকে দাঁড়িয়েছে। গোড়া বাঁকলে কেমন বাঁকে সে তো জানোই। কলিযুগের জনক যদি পণ করতেন যে বাঁকা গোড়াকে সোজা করলে তবে সীতা দেব, তবে শ্রী রামচন্দ্র হার মেনে যেতেন, এ আমি বাজি রেখে বলতে পারি। মনু পরাশরের নিচে এই পৃথিবীর মধ্যে সে একমাত্র তোমাকেই মানে। এখন তুমি যদি গতি করে দাও তো মেয়েটা উতরে যায়, অমন পাত্র খুঁজলে পাওয়া যাবে না। এই বলিয়া গোড়ার সঙ্গে আজ ছাতে যে কথাবার্তা হইয়াছিল মহিম তাহা সমস্ত বিবৃত করিয়া কহিলেন। বিনয়ের সঙ্গে গোড়ার একটা বিরোধ যে ঘনাইয়া উঠিতেছে, ইহা বুঝিতে পারিয়া আনন্দময়ীর মন অত্যন্ত উদ্বিগ্ন হইয়া উঠিল। আনন্দময়ী উপরে আসিয়া দেখিলেন গোড়া ছাতে বেড়ানো বন্ধ করিয়া ঘরে একটা চৌকির উপর বসিয়া আর একটা চৌকিতে পা তুলিয়া বই পড়িতেছে। আনন্দময়ী তাহার কাছে একটা চৌকি টানিয়া লইয়া বসিলেন। গোড়া সামনে চৌকি হতে পা নামাইয়া খাড়া হইয়া বসিয়া আনন্দময়ীর মুখের দিকে চাহিল। আনন্দময়ী কহিলেন, বাবা গোড়া, আমার একটা কথা রাখিস, বিনয়ের সঙ্গে ঝগড়া করিস নে। আমার কাছে তোরা দুজনে দুটি ভাই, তোদের মধ্যে বিচ্ছেদ ঘটিলে আমি সহিতে পারবো না। গোড়া কহিল, বন্ধু যদি বন্ধন কাটাতে চায় তবে তার পেছনে ছুটোছুটি করে আমি সময় নষ্ট করতে পারবো না। আনন্দময়ী কহিলেন, বাবা, আমি জানি নে তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু বিনয় তোমার বন্ধন কাটাতে চাচ্ছে, এ কথা যদি বিশ্বাস করো তবে তোমার বন্ধুত্বের জোর কোথায়? গোড়া বলল, মা, আমি সোজা চলতে ভালোবাসি। যারা দুদিক রাখতে চায় আমার সঙ্গে তাদের বনবে না। দু নৌকোয় পা দেওয়া যার স্বভাব, আমার নৌকো থেকে তাকে পা সরাতে হবে, এতে আমারই কষ্ট হোক আর তারই কষ্ট হোক। আনন্দময়ী বলছে, কি হয়েছে বলতো? ব্রাহ্মদের ঘরে সে যাওয়া আসা করে, এই তার অপরাধ? গোড়া, সে অনেক কথা মা। আনন্দময়ী বললেন, হোক অনেক কথা, কিন্তু আমি একটি কথা বলি গোড়া, সব বিষয়ে তোমার এত জেদ যে তুমি যা ধরো তা কেউ ছাড়াতে পারে না। কিন্তু বিনয়ের বেলায় তুমি এমন আলগা কেন? তোমার অবিনাশ যদি দল ছাড়তে চাইতো তুমি কি তাকে সহজে ছাড়তে? তোমার বন্ধু বলেই কি ও তোমার সকলের চেয়ে কম? গোড়া চুপ করিয়া ভাবিতে লাগিল। আনন্দময়ীর এই কথাতে সে নিজের মনটা পরিষ্কার দেখিতে পাইল। এতক্ষণ সে মনে করিতেছিল যে সে কর্তব্যের জন্য তাহার বন্ধুকে বিসর্জন দিতে যাইতেছে, এখন স্পষ্ট বুঝিল ঠিক তার উল্টো। তাহার বন্ধুত্বের অভিমানে বেদনা লাগিয়াছে বলিয়াই বিনয়কে বন্ধুত্বের চরম শাস্তি দিতে সে উদ্যত হইয়াছে। সে মনে জানিত বিনয়কে বাঁধিয়া রাখিবার জন্য বন্ধুত্বই যথেষ্ট, অন্য কোনো প্রকার চেষ্টা প্রণয়ের অসম্মান। আনন্দময়ী যেই বুঝিলেন তাহার কথাটা গোড়ার মনে একটুখানি লাগিয়াছে, অমনি তিনি আর কিছু না বলিয়া আস্তে আস্তে উঠিবার উপক্রম করিলেন। গোড়াও হঠাৎ বেগে উঠিয়া পড়িয়া আলনা হইতে চাদর তুলিয়া কাঁধে ফেলিল। আনন্দময়ী জিজ্ঞাসা করলেন, কোথায় যাও গোড়া? গোড়া কহিল, আমি বিনয় বাড়ি যাচ্ছি। আনন্দময়ী, খাবার তৈরি আছে, খেয়ে যাও। গোড়া বলছে, আমি বিনয়কে ধরে আনছি, সেও এখানে খাবে। আনন্দময়ী আর কিছু না বলিয়া নিচের দিকে চলিলেন। সিঁড়িতে পায়ের শব্দ শুনিয়া হঠাৎ থমকিয়া কহিলেন, ওই বিনয় আসছে। বলিতে বলিতে বিনয় আসিয়া পড়িল। আনন্দময়ীর চোখ ছলছল করিয়া আসিল। তিনি স্নেহে বিনয়ের গায়ে হাত দিয়া কহিলেন, বিনয় বাবা, তুমি খেয়ে আসুনি তো? বিনয় কহিল, না মা। আনন্দময়ী, তোমাকে এইখানেই খেতে হবে। বিনয় একবার গোড়ার মুখের দিকে চাহিল। গোড়া কহিল, বিনয় অনেক দিন বাঁচবে, তোমার ওখানেই যাচ্ছিল।
আনন্দময়ীর বুক হালকা হইয়া গেল। তিনি তাড়াতাড়ি নিচে চলিয়া গেলেন। দুই বন্ধু ঘরে আসিয়া বসিলে গোরা যাহা তাহা একটা কথা তুলিল। কহিল, জানো, আমাদের ছেলেদের জন্য একজন বেশ ভালো জিমন্যাস্টিক মাস্টার পেয়েছি। সে শেখাচ্ছে বেশ। মনের ভিতরের আসল কথাটা এখনো কেহ পারিতে সাহস করিল না। দুইজনে যখন খাইতে বসিয়া গেল, তখন আনন্দময়ী তাদের কথাবার্তায় বুঝিতে পারিলেন এখনো তাহাদের মধ্যে বাঁধো রইয়াছে, পর্দা উঠিয়া যায় নাই। তিনি কহিলেন, বিনয়, রাত অনেক হয়েছে, তুমি আজ এইখানেই শুও, আমি তোমার বাসায় খবর পাঠিয়ে দিচ্ছি। বিনয় চকিতের মধ্যে গোরার মুখের দিকে চাহিয়া কহিল, ভুক্তা রাজবদাচরের, খেয়ে রাস্তায় হাঁটার নিয়ম নয়, তাহলে এইখানেই শোয়া যাবে। আহার আনতে দুই বন্ধু ছাতে আসিয়া মাদুর পাতিয়া বসিল। ভাদ্র মাস পড়িয়াছে, শুক্লপক্ষের জ্যোৎস্নায় আকাশ ভাসিয়া যাইতেছে। হালকা পাতলা সাদা মেঘ ক্ষণিক ঘুমের ঘোরের মতো মাঝে মাঝে চাঁদকে একটুখানি ঝাপসা করিয়া দিয়া আস্তে আস্তে উড়িয়া চলিতেছে। চারিদিকে দিগন্ত পর্যন্ত নানা আয়তনের উঁচু নিচু ছাতের শ্রেণী ছায়াতে আলোতে এবং মাঝে মাঝে গাছের মাথার সঙ্গে মিশিয়া যেন সম্পূর্ণ প্রয়োজনহীন একটা প্রকাণ্ড অবাস্তব খেয়ালের মতো পড়িয়া রহিয়াছে। গির্জার ঘড়িতে 11টার ঘণ্টা বাজিল। বড়ফলা তার শেষ হাঁক হাঁকিয়া চলিয়া গেল। গাড়ির শব্দ মন্দ হইয়া আসিয়াছে। গোরাদের গলিতে জাগরণের লক্ষণ নাই। কেবল প্রতিবেশী রাস্তা বলে কাঠের মেঝের উপর ঘোড়ার খুরের শব্দ এক একবার শোনা যাইতেছে এবং কুকুর ঘেউ ঘেউ করিয়া উঠিতেছে। দুইজনে অনেকক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পরে বিনয় প্রথমটা একটু দ্বিধা করিয়া অবশেষে পরিপূর্ণ বেগে তাহার মনের কথাকে বন্ধন মুক্ত করিয়া দিল। বিনয় কহিল, ভাই গোরা, আমার বুক ভরে উঠেছে। আমি জানি এসব বিষয়ে তোমার মন নেই, কিন্তু তোমাকে না বলিলে আমি বাঁচব না। আমি ভালো মন্দ কিছুই বুঝতে পারছি না, কিন্তু এটা নিশ্চয় এর সঙ্গে কোনো চাতুরি খাটবে না। বইয়েতে অনেক কথা পড়েছি এবং এতদিন মনে করে এসেছি সব জানি। ঠিক যেন ছবিতে জল দেখে মনে করতুম সাঁতার দেওয়া খুব সহজ, কিন্তু আজ জলের মধ্যে পড়ে এক মুহূর্তে বুঝতে পেরেছি এ তো ফাঁকি নয়। এই বলিয়া বিনয় তাহার জীবনের এই আশ্চর্য আবির্ভাবকে একান্ত চেষ্টায় গোরার সম্মুখে উদ্ঘাটিত করিতে লাগিল। বিনয় বলিতে লাগিল, আজকাল তাহার কাছে সমস্ত দিন ও রাত্রির মধ্যে কোথাও যেন কিছু ফাঁক নাই, সমস্ত আকাশের মধ্যে কোথাও যেন কোনো রন্ধ্র নাই, সমস্ত একেবারে নিবিড়ভাবে ভরিয়া গেছে। বসন্তকালের মৌচাক যেমন মধুতে ভরিয়া ফাটিয়া যাইতে চায়, তেমনই তর। আগে এই বিশ্ব চরাচরের অনেকখানি তাহার জীবনের বাইরে পড়িয়া থাকিত। যেটুকুতে তাহার প্রয়োজন সেইটুকুতেই তাহার দৃষ্টি বন্ধ ছিল। আজ সমস্তই তার সম্মুখে আসিতেছে, সমস্তই তাহাকে স্পর্শ করিতেছে, সমস্তই একটা নতুন অর্থপূর্ণ হইয়া উঠিতেছে। সে জানিত না পৃথিবীকে সে এত ভালোবাসে, আকাশ এমন আশ্চর্য, আলোক এমন অপূর্ব, রাস্তার অপরিচিত প্রতীকের প্রবাহ এমন গভীরভাবে সত্য। তাহার ইচ্ছা করে সকলের জন্য সে একটা কিছু করে। তাহার সমস্ত শক্তিকে আকাশের সূর্যের মতো সে জগতের চিরন্তন সামগ্রী করিয়া তোলে। বিনয় যে কোনো ব্যক্তিবিশেষের প্রসঙ্গে এই সমস্ত কথা বলিতেছে তাহা হঠাৎ মনে হয় না। সে যেন কাহারও নাম মুখে আনিতে পারে না, আভাস দিতে গেলেও কুণ্ঠিত হইয়া পড়ে। এই যে আলোচনা করিতেছে, ইহার জন্য সে যেন তাহার প্রতি অপরাধ অনুভব করিতেছে। ইহা অন্যায়, ইহা অপমান। কিন্তু আজ এই নির্জন রাত্রে নিস্তব্ধ আকাশে বন্ধুর পাশে বসিয়া এ অন্যায়টুকু যেন কোনো মতেই কাটাইতে পারিল না। সে কি মুখ, প্রাণের আভা তাহার কপলের কোমলতার মধ্যে কি সুকুমারভাবে প্রকাশ পাইতেছে। হাসিতে তাহার অন্তঃকরণ কি আশ্চর্য আলোর মতো ফুটিয়া পড়ে। ললাটে কি বুদ্ধি, এবং ঘন পল্লবের ছায়াতলে দুই চক্ষুর মধ্যে
কি নিবিড় অনির্বচনীয়তা! আর সেই দুটি হাত সেবা এবং স্নেহকে সৌন্দর্যে সার্থক করিবার জন্য যেন প্রস্তুত হইয়া আছে। সে যেন কথা কহিতেছে। বিনয় নিজের জীবনকে যৌবনকে ধন্য জ্ঞান করিতেছে। এই আনন্দ যেন তাহার বুকের মধ্যে ফুলিয়া ফুলিয়া উঠিতেছে। পৃথিবীর অধিকাংশ লোকই যাহা না দেখিয়াই জীবন সাঙ্গ করে, বিনয় যে তাহাকে এমন করিয়া চোখের সামনে মূর্তিমান দেখিতে পাইবে, ইহার চেয়ে আশ্চর্য কিছুই নাই। কিন্তু এ কি পাগলামো, এ কি অন্যায়! হোক অন্যায়, আর তো ঠেকাইয়া রাখা যায় না। এই স্রোতেই যদি কোনো একটা কুলে তুলিয়া দেয় তো ভালো, আর যদি ভাসাইয়া দেয়, যদি তলাইয়া লয়, তবে উপায় কি? মুশকিল এই যে উদ্ধারের ইচ্ছাও হয় না। এতদিনকার সমস্ত সংস্কার, সমস্ত স্থিতি হারাইয়া চলিয়া যাওয়াই যেন জীবনের সার্থক পরিণাম। গোরা চুপ করিয়া শুনিতে লাগিল। এই ছাতে এমনি নির্জন নিষুপ্ত জ্যোৎস্না রাতে আরও অনেক দিন দুইজনে অনেক কথা হইয়া গেছে। কত সাহিত্য, কত লোকচরিত্র, কত সমাজ হিতের আলোচনা, ভবিষ্যৎ জীবনযাত্রা সম্বন্ধে দুইজনের কত সংকল্প। কিন্তু এমন কথা ইহার পূর্বে আর কোনোদিনও হয় নাই। মানব হৃদয়ের একটা সত্য পদার্থ, এমন একটা প্রবল প্রকাশ এমন করিয়া গোরার সামনে আসিয়া পড়ে নাই। এই সমস্ত ব্যাপারকে সে এতদিন কবিত্বের আবর্জনা বলিয়া সম্পূর্ণ উপেক্ষা করিয়া আসিয়াছে। আজ সে ইহাকে এত কাছে দেখিল যে ইহাকে আর অস্বীকার করিতে পারিল না। শুধু তাহাই নয়, ইহার বেগ তাহার মনকে ঠেলা দিল। ইহার পুলক তাহার সমস্ত শরীরের মধ্যে বিদ্যুতের মতো খেলিয়া গেল। তাহার যৌবনের একটা অগোচর অংশের পর্দা মুহূর্তের জন্য হাওয়ায় উড়িয়া গেল, এবং সেই এতদিনকার রুদ্ধ কক্ষে এই শরৎ নিশীথের জ্যোৎস্না প্রবেশ করিয়া একটা মায়া বিস্তার করিয়া দিল। চন্দ্র কখন এক সময় ছাদগুলার নিচে নামিয়া গেল। পূব দিকে তখন নিদ্রিত মুখের হাসির মতো একটুখানি আলোকের আভাস দিয়াছে। এতক্ষণ পর বিনয়ের মনটা হালকা হইয়া একটা সংকোচ উপস্থিত হইল। একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, আমার এ সমস্ত কথা তোমার কাছে খুব ছোট। তুমি আমাকে হয়তো মনে মনে অবজ্ঞা করছো, কিন্তু কি করব বলো, কখনো তোমার কাছে কিছু লুকোইনি, আজও লুকোলুম না। তুমি বোঝো আর না বোঝো। গোরা বলিল, বিনয়, এসব কথা আমি যে ঠিক বুঝি তা বলতে পারি নে। দুদিন আগেও তুমি বুঝতে না। জীবনের ব্যাপারের মধ্যে এই সমস্ত আবেগ এবং আবেশ আমার কাছে যে আজ পর্যন্ত অত্যন্ত ছোট ঠেকেছে, সে কথাও অস্বীকার করতে পারিনি। তাই বলে এটা যে বাস্তবিকই ছোট তা হয়তো নয়। এর শক্তি, এর গভীরতা আমি প্রত্যক্ষ করিনি বলেই এটা আমার কাছে বস্তুহীন মায়ার মতো ঠেকেছে। কিন্তু তোমার এত বড় উপলব্ধিকে আজ আমি মিথ্যা বলবো কি করে? আসল কথা হচ্ছে, যে লোক যে ক্ষেত্রে আছে সে ক্ষেত্রের বাইরের সত্য যদি তার কাছে ছোট হয়ে না থাকে, তবে সে ব্যক্তি কাজ করতেই পারে না। এই জন্যই ঈশ্বর দূরের জিনিসকে মানুষের দৃষ্টির কাছে খাটো করে দিয়েছেন। সব সত্যকে সমান প্রত্যক্ষ করিয়ে তাকে মহা বিপদে ফেলেনি। আমাদের একটা দিক বেছে নিতেই হবে। সব একসঙ্গে আঁকড়ে ধরবার লোভ ছাড়তেই হবে, নইলে সত্যকেই পাবো না। তুমি যেখানে দাঁড়িয়ে সত্যের যে মূর্তিকে প্রত্যক্ষ করছো, আমি সেখানে সে মূর্তিকে অভিবাদন করতে যেতে পারবো না। তাহলে আমার জীবনে সত্যকে হারাতে হবে, হয় এদিক নয় ওদিক। বিনয় কহিল, হয় বিনয় নয় গোরা। আমি নিজেকে ভরে নিতে দাঁড়িয়েছি, তুমি নিজেকে ত্যাগ করতে দাঁড়িয়েছ। গোরা অসহিষ্ণু হইয়া কহিল, বিনয়, তুমি মুখে মুখে বই রচনা করো না। তোমার কথা শুনে আমি একটা কথা স্পষ্ট বুঝতে পেরেছি। তোমার জীবনে তুমি আজ একটা প্রবল সত্যের সামনে মুখোমুখি দাঁড়িয়েছ। তার সঙ্গে ফাঁকি চলে না। সত্যকে উপলব্ধি করলেই তার কাছে আত্মসমর্পণ করতেই হবে। সে আর থাকবার জো নেই। আমি যে ক্ষেত্রে দাঁড়িয়েছি সেই ক্ষেত্রে সত্যকে আমি এমনি করেই একদিন উপলব্ধি করব, এই আমার আকাঙ্ক্ষা। তুমি এতদিন বই পড়া প্রেমের পরিচয়ে পরিতৃপ্ত ছিলে।
আমিও বই পড়া স্বদেশ প্রেমকেই জানি। প্রেম আজ তোমার কাছে যখনই প্রত্যক্ষ হলো তখনই বুঝতে পেরেছ বইয়ের জিনিসের চেয়ে এই কত সত্য। এ তোমার সমস্ত জগৎ চরাচর অধিকার করে বসে আছে, কোথাও তুমি এর কাছ থেকে নিষ্কৃতি পাচ্ছ না। স্বদেশ প্রেম যেদিন আমার সম্মুখে এমনি সর্বাঙ্গীনভাবে প্রত্যক্ষ গোচর হবে, সেই দিন আমারও আর রক্ষে নেই। সেই দিন সে আমার ধন প্রাণ, আমার অস্থি মজ্জা রক্ত, আমার আকাশ আলোক, আমার সমস্তই অনায়াসে আকর্ষণ করে নিতে পারবে। স্বদেশের সেই সত্য মূর্তি যে কি আশ্চর্য অপরূপ, কি সুনিশ্চিত সুগোচর, তার আনন্দ আর তার বেদনা যে কি প্রবল, যা বন্যার স্রোতের মতো জীবন মৃত্যুকে এক মুহূর্তে লঙ্ঘন করে যায়, তা আজ তোমার কথা শুনে মনে মনে অল্প অল্প অনুভব করতে পারছি। তোমার জীবনের এই অভিজ্ঞতা আমার জীবনকে আজ আঘাত করেছে। তুমি যা পেয়েছ তা আমি কোনোদিন বুঝতে পারবো কিনা জানি না, কিন্তু আমি যা পেতে চাই তার আস্বাদ যেন তোমার ভিতর দিয়েই আমি অনুভব করছি। বলিতে বলিতে গোরা মাদুর ছাড়িয়া উঠিয়া ছাতে বেড়াইতে লাগিল। পূর্ব দিকের উষার আভাস তাহার কাছে যেন একটা বাক্যের মতো, বার্তার মতো প্রকাশ পাইল, যেন প্রাচীন তপবনের একটা বেদ মন্ত্রের মতো উচ্চারিত হইয়া উঠিল। তাহার সমস্ত শরীর কাঁটা দিল। মুহূর্তের জন্য সে স্তম্ভিত হইয়া দাঁড়াইল এবং ক্ষণকালের জন্য তাহার মনে হইল তাহার ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া একটি জ্যোতির্লেখা সূক্ষ্ম মৃণালের ন্যায় উঠিয়া একটি জ্যোতির্ময় শতদলে সমস্ত আকাশে পরিব্যাপ্ত হইয়া বিকশিত হইল। তাহার সমস্ত প্রাণ, সমস্ত চেতনা, সমস্ত শক্তি যেন ইহাতে একেবারে পরম আনন্দে নিঃশেষিত হইয়া গেল। গোরা যখন আপনাতে আপনি ফিরিয়া আসিল তখন সে হঠাৎ বলিয়া উঠিল, বিনয়, তোমার এ প্রেমকেও পার করে আসতে হবে। আমি বলছি ওখানে থামলে চলবে না। আমাকে যে মহাশক্তি আহ্বান করছেন তিনি যে কত বড় সত্য, একদিন তোমাকে আমি তা দেখাবো। আমার মনের মধ্যে আজ ভারী আনন্দ হচ্ছে। তোমাকে আজ আর আমি কারো হাতে ছেড়ে দিতে পারবো না। বিনয় মাদুর ছাড়িয়া উঠিয়া গোরার কাছে আসিয়া দাঁড়াইল। গোরা তাহাকে একটা অপূর্ব উৎসাহ দিয়া দুই হাত দিয়া বুকে চাপিয়া ধরিল। কহিল, ভাই বিনয়, আমরা মরব, এক মরণে মরব। আমরা দুজনে এক, আমাদের কেউ বিচ্ছিন্ন করবে না, কেউ বাধা দিতে পারবে না। গোরার এই গভীর উৎসাহের বেগ বিনয়ের হৃদয়ের মধ্যে তরঙ্গিত হইয়া উঠিল। সে কোনো কথা না বলিয়া গোরার এই আকর্ষণে আপনাকে ছাড়িয়া দিল। গোরা বিনয় দুইজনে নীরবে পাশাপাশি বেড়াইতে লাগিল। পূর্বাকাশ রক্তবর্ণ হইয়া উঠিল। গোরা কহিল, ভাই, আমার দেবীকে যেখানে আমি দেখতে পাচ্ছি সে তো সৌন্দর্যের মাঝখানে নয়, সেখানে দুর্ভিক্ষ, দারিদ্র, সেখানে কষ্ট আর অপমান। সেখানে গান দিয়ে ফুল দিয়ে পূজা নয়, সেখানে প্রাণ দিয়ে রক্ত দিয়ে পূজা করতে হবে। আমার কাছে সেইটাই সবচেয়ে বড় আনন্দ মনে হচ্ছে। সেখানে সুখ দিয়ে ভোলাবার কিছু নেই, সেখানে নিজের জোরে সম্পূর্ণ জাগতে হবে, সম্পূর্ণ দিতে হবে, মাধুর্য নয়। এ একটা দুর্জয় দুঃসাহ আবির্ভাব, এ নিষ্ঠুর, এ ভয়ঙ্কর। এর মধ্যে সেই কঠিন ঝঙ্কার আছে যাতে করে সপ্তসুর একসঙ্গে বেজে উঠে তার ছিঁড়ে পড়ে। মনে করলে আমার বুকের মধ্যে উল্লাস জেগে ওঠে। আমার মনে হয় এই আনন্দই পুরুষের আনন্দ, এই হচ্ছে জীবনের তাণ্ডব নৃত্য। পুরাতনের প্রলয় যজ্ঞের আগুনের শিখার উপরে নূতনের অপরূপ মূর্তি দেখবার জন্যই পুরুষের সাধনা। রক্তবর্ণ আকাশক্ষেত্রে একটা বন্ধনমুক্ত জ্যোতির্ময় ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি। রক্তবর্ণ আকাশক্ষেত্রে একটা বন্ধনমুক্ত জ্যোতির্ময় ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি। আজকেকার এই আসন্ন প্রভাতের মধ্যে দেখতে পাচ্ছি। দেখো আমার বুকের ভিতরে কে ডমরু বাজাচ্ছে। বলিয়া বিনয়ের হাত লইয়া গোরা নিজের বুকে চাপিয়া ধরিল। বিনয় কহিল, ভাই গোরা, আমি তোমার সঙ্গেই যাব, কিন্তু আমি তোমাকে বলছি, আমাকে কোনোদিন তুমি দ্বিধা করতে দিও না। একেবারে ভাগ্যের মতো নির্দয় হয়ে আমাকে টেনে নিয়ে যেও। আমাদের দুইজনের এক পথ, কিন্তু আমাদের শক্তি তো সমান নয়। গোরা কহিল,
আমাদের প্রকৃতির মধ্যে ভেদ আছে, কিন্তু একটা মহৎ আনন্দে আমাদের ভিন্ন প্রকৃতিকে এক করে দেবে। তোমাতে আমাতে যে ভালোবাসা আছে, তার চেয়ে বড় প্রেমে আমাদের এক করে দেবে। সেই প্রেম যতক্ষণ সত্য না হবে, ততক্ষণ আমাদের দুজনের মধ্যে পদে পদে অনেক আঘাত, সংঘাত, বিরোধ, বিচ্ছেদ ঘটতে থাকবে। তারপরে একদিন আমরা সমস্ত ভুলে গিয়ে, আমাদের পার্থক্যকে, আমাদের বন্ধুত্বকেও ভুলে গিয়ে একটা প্রচণ্ড আত্মপরিহারের মধ্যে অটল বলে মিলে গিয়ে দাঁড়াতে পারবো। সেই কঠিন আনন্দই আমাদের বন্ধুত্বের শেষ পরিণাম হবে। গোরা বিনয়ের হাত ধরিয়া কহিল, তাই হোক। গোরা কহিল, ততদিন কিন্তু আমি তোমাকে অনেক কষ্ট দেব। আমার সব অত্যাচার তোমাকে সইতে হবে, কেননা আমাদের বন্ধুত্বকে জীবনের শেষ লক্ষ্য করে দেখতে পারবো না। যেমন করেই হোক তাকেই বাঁচিয়ে চলবার চেষ্টা করে তার অসম্মান করব না। এতে যদি বন্ধুত্ব ভেঙে পড়ে তাহলে উপায় নেই, কিন্তু যদি বেঁচে থাকে তাহলে বন্ধুত্ব সার্থক হবে। এমন সময় দুইজনে পদশব্দে চমকিয়া উঠিয়া পিছনে চাহিয়া দেখিল আনন্দময়ী ছাতে আসিয়াছেন। তিনি দুজনের হাত ধরিয়া ঘরের দিকে টানিয়া লইয়া কহিলেন, চলো শোবে, চলো। দুজনেই বলিল, আর ঘুম হবে না মা? আনন্দময়ী বলিলেন, হবে। এই বলিয়া আনন্দময়ী দুই বন্ধুকে জোর করিয়া বিছানায় পাশাপাশি শোয়াইয়া দিলেন এবং ঘরের দরজা বন্ধ করিয়া দিয়া দুজনের শিয়রের কাছে পাখা করিতে বসিলেন। বিনয় কহিল, মা, তুমি পাখা করতে বসলে, কিন্তু আমাদের ঘুম হবে না। আনন্দময়ী কহিলেন, কেমন না হয় দেখব, আমি চলে গেলেই তোমরা আবার কথা আরম্ভ করে দেবে, সেটি হচ্ছে না। দুইজনে ঘুমাইয়া পড়িলে আনন্দময়ী আস্তে আস্তে ঘর হইতে বাহির হইয়া আসিলেন। সিঁড়ি দিয়া নামিবার সময় দেখিলেন মহিম উপরে আসিতেছে। আনন্দময়ী কহিলেন, এখন না, কাল সমস্ত রাত ওরা ঘুমোয়নি, আমি এইমাত্র ওদের ঘুম পাড়িয়ে আসছি। মহিম কহিলেন, বাস রে, একেই বলে বন্ধুত্ব। বিয়ের কথাটা কি উঠেছিল কে জানে? আনন্দময়ী কহিল, জানি নে। মহিম, বোধ হয় একটা কিছু ঠিক হয়ে গেছে। ঘুম ভাঙবে কখন? শীঘ্র বিয়েটা না হলে বিঘ্ন হয়ে যাচ্ছে অনেক। আনন্দময়ী হাসিয়া কহিলেন, ওরা ঘুমিয়ে পড়ার দরুন বিঘ্ন হবে না, আজ দিনের মধ্যেই ওদের ঘুম ভাঙবে।